ইসিতে নতুন দল নিবন্ধনে প্রাথমিক বাছাই শেষ। এনসিপি সহ 144 দলের উত্তীর্ণ হয়নি কেউ। তথ্য ঘাটতি মেটাতে পর্যায়ক্রমে ইসির চিঠি। নির্বাচন ব্যাহত করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, দাবি বিএনপির। দল ও তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারীদের ক্ষমা চাওয়ার আহ্বান। ভোলা এনসিপির জুলাই পদযাত্রার জনতার ঢল। 3 আগস্ট ইশতেহারে তুলে ধরা হবে নতুন বাংলাদেশের রোড ম্যাপ, বললেন নাহিদ। সংখ্যাগরিষ্ঠ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হলেও গঠন পদ্ধতি নিয়ে আপত্তি, বললেন আলী রিয়াজ। পিআর পদ্ধতি চায় না বিএনপি। বিশিষ্ট শিল্পপতি এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী আর নেই। ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলের শোকের ছায়া। এবং অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে বৃষ্টির বাধা উপেক্ষা করে ভুটানের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত জয়। 4-1 গোলে আসরের তৃতীয় জয় স্বাগতিকদের। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে থাকছে বিস্তারিত। ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা এনসিপি সহ 144 দলের কেউই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে 15 দিন সময় বেঁধে দিয়েছে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন গণমাধ্যমকে এই তথ্য জানায়। প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে 15 দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা পূরণ করতে পারবে দলগুলো। এর আগে গত 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে 22 জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত 144টি দল আবেদন করে। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নতুন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। বলেন, যদি তাদের কারণে নির্বাচন ব্যাহত হয় তাহলে এর দায়ও ষড়যন্ত্রকারীদের নিতে হবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শীর্ষ নেতৃবৃন্দের নামে অপ্রীতিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এনসিপির নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারাই ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যে কথা আপনি বলেছেন মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। এর আগে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদ জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আর যারা বলে পুনর্বাসন করে, ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম, কিছুক্ষণ আগে পড়ে এসেছি, ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা। সভায় অংশ নেন ছাত্র সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। জানান, কারো একার নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান ছিল সব রাজনৈতিক সংগঠনের। ফাহিম ইউসুফের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনা সভা। ছাত্রদলের আয়োজনে এতে অংশ নেয় ছাত্র সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই উল্লেখ করে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও বিচার চাওয়ার প্রবণতা নেই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মাঝেও আমি ছাত্রলীগের বিচারের কোনো প্রকার আগ্রহ আজকের দিন পর্যন্ত লক্ষ্য করিনি। শহীদের আত্মা যদি শান্তি দিতে হয়, শহীদের চাওয়া পাওয়াকে যদি পূরণ করতে হয়, বাংলাদেশের মানুষের আশাকে যদি আমরা পূরণ করতে চাই, অবশ্যই অনতি বিলম্বে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, তবে হাজারে হাজারে বিচার করা হলে জাতিকে সবসময় বিচার ও প্রতিশোধের বিভক্তির মধ্যে থাকতে হবে উল্লেখ করে জাতীয় রিকনসিলিয়েশন কাউন্সিলের মাধ্যমে জাতির মধ্যে বিভক্তি দূর করার প্রস্তাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যদি আমরা হাজারে হাজারে লক্ষ বিচার করি তাহলে এই জাতিকে সবসময় বিচার প্রতিশোধ বিভক্তির মধ্যে থাকতে হবে। সেজন্য যারা সাধারণ আমি বলছি এখানে কারা যাবে আমরা আইনের মাধ্যমে ঠিক করব। ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কার্যক্রমে ধীরগতি হওয়ায় 5 আগস্টের আগে জুলাই সনদ প্রণয়নে ঐকমত্য কমিশনকে প্রস্তাব করেছে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমদ। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় এই বিক্ষোভ সমাবেশ। রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা এসে জড়ো হয় কার্যালয়ের সামনে। স্লোগানে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান নেতাকর্মীরা। পরে পল্টন থেকে কাকরাইল, মালিবাগ হয়ে বাংলা মোটর পর্যন্ত মিছিল করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে রাজধানীর উত্তরার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে আজমপুর থেকে শুরু হওয়া মিছিলে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাস উদ্দিন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে। আগামী 3 আগস্ট দেশবাসীর সামনে এনসিপি দলীয় ইশতেহার তুলে ধরবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ইশতেহারে থাকবে নতুন বাংলাদেশের রূপরেখা। মঙ্গলবার ভোলায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন। পরে বিকেলে প্রেস ক্লাব চত্বরে পথসভায় বক্তব্য রাখেন। সহকর্মী ছোটন সাহা তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপনপু। গণ অভ্যুত্থানের বার্ষিকীতে দেশ জুড়ে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মঙ্গলবার পদযাত্রা পৌঁছায় ভোলায়। বিকেলে প্রেস ক্লাব চত্বরে হয় পথসভা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী আদর্শ 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। এনসিপি সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। এর আগে যাত্রাপথে এনসিপি আহ্বায়ক জানান, আগামী 3 আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে এনসিপি, যাতে থাকবে নতুন বাংলাদেশের রূপরেখা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 5 দিনের চীন সফর শেষে মঙ্গলবার রাত 9টায় দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এই মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত। একই সঙ্গে বর্তমানে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে বলেও জানান তিনি। কমিউনিস্ট পার্টি অব চীনের আমন্ত্রণে দেশটিতে সফর করেছেন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। অতীতে কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে। এর পাশাপাশি আমরা বলেছি অ্যানাদার P2P, সেটা হচ্ছে পার্টি টু পার্টি। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে 10 লাখের বেশি মানুষের উপস্থিতি হতে পারে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে পুলিশের পাশাপাশি 6000 স্বেচ্ছাসেবক কাজ করবে। এরই মধ্যে বিএনপি সহ বিভিন্ন দলের কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। নিরাপত্তার কোনো শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা থাকবে বলেও জানান তিনি। আমাদের যারা নেতৃবৃন্দ আসবেন, কর্মী ভাইরা আসবেন, যে সমস্ত জায়গাগুলো থেকে আসবেন, জেলা এবং মহানগর থেকে আসবেন, কী পরিমাণ আসবেন, কতটা গাড়ি থাকবে, কোন রুটে ওনারা ঢুকবেন, গাড়িগুলো কোথায় পার্কিং করবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত ওনাদের সাথে আমাদের আলাপ হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যে সাড়া পাচ্ছি, আমরা তাদেরকে জানিয়েছি প্রায় 10,000-এর মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস বা অন্যান্য বাহন যেগুলো আছে এগুলো আসবে। এছাড়াও তো ট্রেন আছে, লঞ্চ আছে, এই সব কিছুই থাকবে এবং সবগুলো স্পটেই আমরা আমাদের ভাইদেরকে রিসিভ করার ব্যবস্থা রেখেছি। সংখ্যা তো এখনই বলা যাচ্ছে না, তবে সেটা কয়েক লাখ তো হবেই। মিলিয়ন ম্যান মার্চ আমরা আশা করছি ইনশাআল্লাহ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংবিধান সংশোধন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে 2/3 রাজনৈতিক দলের ঐক্য আছে দাবি করে এই নিয়ে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত জামায়াত ও এনসিপির। অন্যদিকে পিআর পদ্ধতি চায় না বিএনপি। এই ইস্যুতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 14দশ বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্ব। সময়ের অভাবে এদিন সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয় বাদ পড়ে। বাকি দুটো বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি। আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে, এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় নিজেদের দলীয় মতামত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে, এটা ধরে নিয়ে আমরা কথা বলছি। এবং এমনও হতে পারে, আমি একটু অ্যাডভান্স এটা বলে দিই, এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে, জনগণের পক্ষে রায় না আসে, যেটা রিভিউতে আছে, তারপরও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা। লোয়ার হাউসে 2/3 মেজরিটি লাগবে, আপার হাউসে সিম্পল মেজরিটি লাগবে এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হবে। সুতরাং সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে, আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল। নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে 2/3 মেজরিটি এবং বিশেষ বিশেষ অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধিত হবে, এই প্রস্তাবনাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে করা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইস্যুতেও ঐক্য অনৈক্য নিয়ে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। উচ্চকক্ষে পিআর এর ব্যাপারেই আমরা
অনেকটাই ঐকমত্যে পৌঁছেছি, আমি উপরে বলেছিলাম। এবং আমাদের সবার সভাপতি এবং ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, উনি এভাবে কনক্লুশন করেছেন যে সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। সো উই আর ভেরি হোপফুল। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না, এবং সেই না চাওয়ার জায়গাটিকে উচ্চকক্ষের এজেন্ডাকে সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আলাপ থেকে বাইরে রাখা একটা প্রবণতা আমরা খেয়াল করছি। যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রিপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটা তো আলোচনা শেষ হয়নি। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গত বছরের 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। তাই এই দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে। সেই সঙ্গে দিবসটি উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শহীদদের মাগফিরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। মঙ্গলবার ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না, যা সরকারের নজরে এসেছে। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে। এই ক্ষেত্রে সরকার স্পষ্ট অবস্থান হলো অধ্যাপক ইউনূস চান না তাকে এমন কিছু ঘোষণা করা হোক, আর সরকারেরও এই ধরনের কোনো পরিকল্পনা নেই তাকে এমন কোনো উপাধি দেওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ট্যারিফ মোকাবেলায় নিরাপত্তা সহ নানা বিষয়ে সরকারকে সমন্বিত সহযোগিতা করবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে ব্যবসায়িকদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিএনপি কাজ করবে। মার্কিন বাজারে রপ্তানির সঙ্গে 15-16 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত, তাই মার্কিন রপ্তানি বিসর্জন দিয়ে অন্যভাবে অর্থনীতির সাফল্য অর্জন করা সম্ভব হবে না। আমাদের টোটাল রপ্তানির একটা বিশাল অংশ কিন্তু আমরা ইউএসএ তে এক্সপোর্ট করি, আপনারা জানেন সেটা, এবং সেখানে গার্মেন্টসের একটা বিশাল অংশ যায়। মার্কেটে আমাদের যে রপ্তানি হয় এটার সাথে জড়িত প্রায় 15-16 লক্ষ লোকের চাকরির বিষয় জড়িত আছে এখানে। সুতরাং অনেক একটা বড় বিষয় নিয়ে কিন্তু আমরা একটা কঠিন সময় পার করছি। এটার সমাধান যদি সঠিকভাবে করতে না পারি আমরা, তাহলে আমাদের অর্থনীতিতে, আমাদের কর্মসংস্থানে এবং অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে, ইন্ডাস্ট্রি আছে, সবাই এফেক্টেড হবে। বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে আদেশের কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআর এর 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 22 জন জারি করা বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী এনবিআর এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি HRC গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। দেশের প্রথিতযশা ব্যবসায়ী ও সমাজসেবক সাইদ হোসেন চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলে। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশবরেণ্য ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পপতি খ্যাতনামা HRC গ্রুপের কর্ণধার সাইদ হোসেন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভাষা সৈনিক, সমাজসেবক ও কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে সাইদ হোসেন চৌধুরী। তিনি কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। তার মালিকানাধীন প্রতিষ্ঠান HRC গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে তুলে ধরেছে। সাইদ হোসেন চৌধুরীর নেতৃত্বে শুধু চা শিল্পই নয়, দেশের পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন ও কৃষি খাতেও আসে কাঙ্ক্ষিত সাফল্য। তার অকাল প্রয়াণে অভিভাবক শূন্য হয়ে পড়েছে হাজার হাজার কর্মী। অসাধারণ মানবিক গুণের অধিকারী ছিলেন। আমাদের সবাইকে, স্টাফদেরকে পরিবারের সদস্য মনে করতেন। যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আমরা আমাদের স্যারের কাছে যেতে পারতাম। আমরা স্যারকে আজকে হারায়ে আমরা অভিভাবক শূন্য হলাম। বাংলাদেশের জাতীয় অর্থনীতি ভূমিকা রেখেছে, এটা আমাদের অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ছিল বিশেষ খ্যাতি। স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শিল্পোদ্যোক্তা হলেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সাইদ হোসেন চৌধুরীর স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। হি ইজ এ ভেরি গুড ম্যান, আ সেলফ মেড ম্যান। HRC গ্রুপের যে বিরাট যে ব্যবসা সে গড়ে তুলেছে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। তার শ্রম, তার বুদ্ধি, তার ব্যবসায়িক বিবেচনায় আজকে এই জায়গায় পৌঁছেছে। উনি খুব ক্লিয়ার হেডেড, যা করতেন, যে সিদ্ধান্তগুলো চিন্তাভাবনা করতেন, সিদ্ধান্ত নিলে সেটাই ধরে রাখার চেষ্টা করতেন। তিলে তিলে গড়া কারণ বাজারের অফিসে তাকে এক মুহূর্ত দেখতে ভিড় করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ছোট ভাই সাবের হোসেন চৌধুরী ও পরিবারের উপস্থিতিতে তার জন্য দোয়া করা হয়। বর্ণিল কর্মজীবনে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও দারিদ্র বিমোচনে কাজ করায় সাইদ হোসেন চৌধুরী প্রশংসা পেয়েছেন ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলেও। সাইদ হোসেন চৌধুরীর বিদায় বেলায় প্রকৃতি ছিল অশ্রুসিক্ত। সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর তাকে শেষবারের মতো নেওয়া হয় পরিবাগের পৈতৃক ভিটায়। বুধবার বাদাসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কীর্তিমান সাইদ হোসেন চৌধুরীর মরদেহ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় স্ত্রীসহ তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি। সেই সঙ্গে অর্থ পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের নথিপত্র তলব করেছে দুদক। এদিকে মানি লন্ডারিং এর মামলায় গ্রেফতার BSB গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন খায়রুল বাশারকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। গত 16 বছর ধরে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য। ইতিপূর্বে বিভিন্ন অনিয়ম দুর্নীতির খোঁজে শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এতে দুদকের হাতে আসতে থাকে ওসমান পরিবারের দুর্নীতির ফিরিস্তি। এবার শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 500 কোটি টাকা সন্দেহজনক লেনদেন এবং 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তলব করা হয়েছে বিভিন্ন নথিপত্র। SM মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এদিকে গুলশান থানার অর্থ পাচার মামলায় BSB গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
রাজধানীতে কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ, বেশি দুর্ভোগ পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে 22 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে। হাসান আল মাহমুদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর মৌচাক মোড়ের চিত্র এটি। মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় রিকশা উল্টে পড়ে যায় এ মা। কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তি পোহাতে হয় অফিস ফেরত মানুষ, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেন বেশি। বৃষ্টির দিনে একটু কমই, অটো রিক্সায় জায়গা, আমার পা রিক্সায় লোকজন ওঠে না। ভাড়াটা মানে দ্বিগুণের থেকে বেশি নিচ্ছে বর্তমান। প্রায় জায়গায় ভাঙা থাকে, এখানে বৃষ্টিতে এগুলো ডোবা থাকে, যে কোনো সময় বাচ্চারা পয়রা ওদের হাত পায়ে ব্যথা হয়ে পাইতে পারে। অটো রিক্সাগুলোই বেশি সমস্যা করতেছে। এখন দেখা গেছে যে এখানে কতগুলো পানি জমে আছে, কিন্তু ওরা তো ওইটা লক্ষ্যই করে না, ওরা ধুমধাম চলতেই থাকে। এই জন্য এগুলা আমাদের নির্মাণ করা উচিত। বৃষ্টির কারণে হচ্ছে ওই পানি জমার কারণে বা অপরিকল্পিত রাস্তার জন্য আমরা হচ্ছে রেগুলার ক্লাসও করতে পারি না। পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান বৃষ্টিতে দুর্ভোগে পড়া সাধারণ মানুষ। রাস্তা নিয়ে কাজ করতেছে, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যাতে বিভিন্ন নলগুলা বিভিন্ন যেখান দিয়ে পানি প্রবাহিত হয় ওগুলা যাতে ভালো করে সংস্কার করে, ভালো করে কাজ করে। আবহাওয়া অফিস জানিয়েছে 18 তারিখ পর্যন্ত বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। 18 তারিখ পর্যন্ত থাকবে, এরপর বৃষ্টিপাত আরও কিছুটা কমে যাবে এবং সেটা 21 তারিখ পর্যন্ত থাকতে পারে। এরপর 22 বা 23 তারিখে আবার বৃষ্টিপাতটা বেড়ে যেতে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা পাওয়া মহাসড়কের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযানে 20 কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি সহ 2 জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তর জোনের সহকারী পরিচালক মেহেদি হাসান। অভিযানে 20 কেজি গাঁজা, 2টি মোবাইল ফোন ও একটি পিকআপ গাড়ি আটক করা হয়। ঘটনাস্থল থেকে গাড়ি চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। আসামিরা হলেন ময়মনসিংহ জেলার জামালপুর থানার হেলাল উদ্দিন ও পিরোজপুর জেলার কাউখালী থানার জসিম উদ্দিন। আসামিদের বিরুদ্ধে রমনা সার্কেলের পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।